ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলায় ৭ পুলিশ সদস্য সহ ৩৫ জন আহত হয়েছে। রোববার দুপুরে থানা থেকে আসামি ছিনিয়ে নিতে এ হামলা চালায় আওয়ামী লীগ কর্মী মুস্তাক শিকদারের সমর্থকরা। এ ঘটনায় কুষ্টিয়ায় চিকিৎসাধীন ১২ জনকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষের মামলার আসামি আওয়ামী লীগ কর্মী মুস্তাক শিকদার। রোববার দুপুরে তাকে উপজেলার ধাওরা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে শৈলকুপা থানা ঘেরাও করে মোস্তাকের সমর্থকরা। থানা লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে তারা। পুলিশ জানায় ইট পাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। কিছু লোকজন থানার উপর হামলা চালায় ইট পাটকেল নিক্ষেপ করে, তখন পুলিশ গুলিবর্ষণ করে এবং রাবার বুলেট ছোড়ার করে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। আমি থানা রোডে এখানে এসে দেখি যে প্রচুর ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। তারপরে আমি আমার দোকানে এসে দোকানের মালামালগুলি সেভ করে যাই বসে থাকলাম। তার প্রেক্ষিতে অতর্কিতভাবে কিছু শৃঙ্খল জনতা আপনারা দেখছেন যে থানা ঘেরাও করার চেষ্টা করে, থানা আক্রমণ করার চেষ্টা করে। আমরা তাদেরকে খুবই ধৈর্যের সাথে, খুবই সহনশীলতার সাথে তাদেরকে বিরত করার চেষ্টা করি। আহত পুলিশ সদস্য সহ ৩৫ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। সেখান থেকে ১২ জনকে পাঠানো হয় কুষ্টিয়া হাসপাতালে। প্রথমে আসা শুরু করে ৩টা ৪০ মিনিটের থেকে। ওখানে ওই সময় টোটাল আমরা ২১ জনকে আর কি পাইছি, যেটা হচ্ছে সাধারণ মানুষ, আর ৩ জন ছিল হচ্ছে পুলিশ সদস্য। সাধারণ মানুষের মধ্যে হচ্ছে আপনার ২ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল, মানে খারাপ ছিল আর কি। হামলার ঘটনায় আহত ১২ জনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এরই মধ্যে গোপালগঞ্জ, সাভার, মাদারীপুর ও ঢাকার সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে অনুসন্ধানের অংশ হিসেবে বেনজিরকে ২৩শে জুন এবং তার পরিবারের সদস্যদের ২৪শে জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও ৩ মেয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। এরপর ২২ এপ্রিল বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। ওই দিনই হাইকোর্ট নির্দেশ দেন ২ মাসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। গেল মে মাসের শেষে বেনজিরের সম্পদ জব্দ করার নির্দেশ দেন আদালত। সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরের সম্পদ থাকবে স্থানীয় ইউনোদের নিয়ন্ত্রণে, আর গুলশানের 4টি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেবে দুদকের প্রধান কার্যালয়। কক্সবাজারের সম্পদের নিয়ন্ত্রণ থাকবে জেলা প্রশাসকের হাতে। সেই অনুযায়ী গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজারের জায়গার জন্য জেলা প্রশাসক, সাভারের জায়গার ক্ষেত্রে উনি সাভারের ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে বলছে। এদিকে অনুসন্ধানের বিষয়ে জবাব দিতে বেনজিরকে ২৩ জুন এবং তার স্ত্রী জিশান মির্জা এবং ৩ মেয়েকে ২৪ জুন দুদকে হাজির হতে হবে। দুদক কমিশনার জানালেন, সময় দেওয়ার পরও যদি তারা না যান তাহলে ধরে নেওয়া হবে, তাদের কোনো বক্তব্য নেই। আইন যা আছে তাই হবে। সে যদি সময় চায়, সময়ের ব্যবস্থা আছে। সময় যদি না চায় তাহলে ধরতে হবে, তা কোনো বক্তব্য নেই। সে আসতে তো বাধ্য তাও কিন্তু না, তারপরে সে বক্তব্য দিতে বাধ্য তাও না, কিন্তু সে যদি বক্তব্য না দেয় তাহলে ধরে নিতে হবে, তা কোনো বক্তব্য নেই। বেনজিরের ৬ জুন এবং তার পরিবারের সদস্যদের ৯ জুন দুদকে তলব করা হলেও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সময়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায় চেম্বার আদালতেও বহাল থাকলো। ৪ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রোববার চেম্বার বিচারপতি ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এদিকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। সরকারি চাকরির ৯ম থেকে ১৩তম পর্যন্ত সব গ্রেডে কোটা বাতিল করে ২০১৮ সালের অক্টোবরে প্রজ্ঞাপন দেয় সরকার। ৫ জুন হাইকোর্ট প্রজ্ঞাপন বাতিল করলে আবার বহাল হয় ৩০% মুক্তিযোদ্ধা কোটা। এরপর থেকে নতুন করে কোটা বিরোধী আন্দোলনে সরগরম বিভিন্ন ক্যাম্পাস। রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সেখান থেকে ৬ জনের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্মারকলিপি দেয়। যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সমতা, আমি মনে করি কোটা প্রথার মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের আদর্শের সাথে
বরখেলাপ করেছি। আশা করব যে আমাদের পক্ষেই, শিক্ষার্থীদের পক্ষেই যাতে রায় আসে চূড়ান্ত, এবং 2018 সালে যে পরিপত্র, সেই পরিপত্রটি যাতে বহাল থাকে। রোববার দুপুরে এ নিয়ে চেম্বার আদালতে শুনানি হয়। একবার বাতিলের পর কোটা পুনর্বহালের নানা সমস্যার কথা তুলে ধরে হাইকোর্টের রায় স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। তবে তাতে সাড়া দেননি চেম্বার জজ। যেহেতু গভর্নমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এটা সেটেল করে ফেলছে, এটা তো সেটেল হয়ে গেছে, এটা আবার একটা এটাতে নতুন করে কথা উঠবে, নতুন করে আবার বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এইসব কারণে আমি বলছি যে এটা এখন স্টে থাকুক। যদি আপনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি শুনানি করে, যদি মনে করেন যে না এই রায়টা ঠিক আছে, তখন আপনারা দিবেন। কোনো আদেশ না দিয়ে 4 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান চেম্বার আদালত। চ্যালেঞ্জ করে গভর্নমেন্ট একটা প্রভিশনাল লিভ টু আপিল করেছিলেন বলে স্টে করার জন্য, কিন্তু কোর্ট আজকে তাদের কথাগুলো শুনেছে, আমাদের কথাগুলো শুনেছে। কোর্ট শোনার পরেও বলছে বলে এই সময়ের মধ্যে আর কি সমস্যা হবে, তারপরেও 4 জুলাই ফিক্স করে দিয়েছে। এতে করে মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার সন্তানদেরই জয় হয়েছে। 30 জুনের মধ্যে কোটা বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগেই পুরোপুরি খুলে দেয়া হচ্ছে 8 লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয়, সাভার আশুলিয়া শিল্প কারখানার পণ্য পরিবহন সহজ হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। রাজধানীর প্রবেশপথের ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু। এর 2টি লেন যানবাহন চলাচলের জন্য আগেই খুলে দেওয়া হয়েছে। এবার কোরবানির ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে বাকি 6 লেন। এতে চাপ কমবে পুরনো সেতুর উপর। যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার সুযোগ পাচ্ছেন দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন। যাত্রীর জন্য হবে, গাড়ির জন্য ভালো হবে, সবার যারা রাস্তা যারা কর্মরত আছে সবার জন্যই ভালো হবে। ব্রিজটা অনেক বড় হওয়ার কারণে গাড়িগুলো সুন্দরভাবে রাস্তা পার হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, মানুষজন নির্বিঘ্নে বাড়ি চলে যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সেতুর 4 ও নতুন সেতুর 8 লেন সহ মোট 12 লেনে গাবতলী কেন্দ্রিক যানজট নিরসন হবে। কমবে বাস টার্মিনালের সামনে সড়কের যানজটও। গতি আসবে সাভার আশুলিয়ার শিল্প কারখানার অর্থনীতিতে। পূর্ণাঙ্গ সেতুটাই পূর্ণাঙ্গভাবে, এবং যে আন্ডারপাস যেটা রয়েছে, এবং সেটা পূর্ণাঙ্গভাবেই আমরা এটা খুলে দিব আর কি, ঈদের আগেই আর কি। আর এখানে যে সুবিধাটা রয়েছে, আপনার লোকাল যে গাড়িগুলো আর সরাসরি যে গাড়িগুলো যাবে আপনার উত্তর এবং উত্তর পশ্চিম এলাকা, এই এলাকায় যে সরাসরি গাড়িগুলো যাবে সেগুলোর সাথে কিন্তু লোকাল গাড়ির কোনো সাক্ষাৎ হবে না। সড়ক বিভাগ বলছে, 8 লেনের নতুন সেতুর দুপ্রান্তে প্রায় 1.5 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে। সাভারের দিকে তৈরি হয়েছে ওভারপাস। এর ফলে দূরপাল্লার যানবাহন আর যানজটের কবলে পড়বে না। ঢাকা থেকে একটা বড় অংশের মানুষ তারা পরিবহন দিয়ে বের হবে, একই সাথে পশুবাহী ট্রাকগুলি ঢাকামুখী কিন্তু হবে। এবং প্রতি বছর যে চাপটা আমরা দেখি এই গাবতলী সেতুর 2 পাশে যানবাহনের যে দীর্ঘ সারি, আমি মনে করি যে সেই যানজট বা যানবাহনের দীর্ঘ সারি এবার অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে। সরকার নিজস্ব অর্থায়নে প্রায় 276 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 233 মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়ে কাজ শেষ হয় এবছর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মনে করেন সাংবাদিক নেতা ও বিশিষ্টজনেরা। এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন টিআইবিও। জনগণের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানের দুর্নীতি ঢাকতেই এমন সিদ্ধান্ত মনে করছেন তারা। অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী। 4 জুন এমন চিঠি জারি করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বেশ কয়েক বছর ধরেই ঢাকা মেডিকেলের ভেতরে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল। সম্প্রতি সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংকও। নিয়ম করা হয় শুধু পাস প্রদানকারী কর্মকর্তার সাথেই দেখা করতে পারবেন সাংবাদিকেরা। এরপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সংবাদ সম্মেলন কয়েক দফা বয়কট করা হয়, যার মধ্যে বাজেটোত্তর সংবাদ সম্মেলন উল্লেখযোগ্য। সরকারি 2 প্রতিষ্ঠানের ভেতরে দুর্নীতি ও গাফিলতি আছে বলেই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি বলে মনে করে টিআইবি। জনস্বার্থে প্রতিষ্ঠিত ও জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান, এখানে জনগণের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য
যেই প্রতিষ্ঠানটি বা যে কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা হচ্ছে সংবাদকর্মী। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একাংশ আছে যারা এই অনিয়ম, দুর্নীতি, অনাচারের সাথে, এই প্রতিষ্ঠানের অনাচারের সাথে তারা জড়িত অথবা এর ফলে লাভবান, সুবিধা পাচ্ছেন। সরকারি প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্ত দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলছেন সাংবাদিক নেতারা। যা কিছু অন্যায় আছে, যা কিছু দুর্নীতি আছে, যা কিছু আপনার ন্যায়ের প্রতি আমরা সুবিচার করছে না আছে, এগুলো সবই কিন্তু গণমাধ্যম আবিষ্কার করেছে এবং আলটিমেটলি এতে সরকারি লাভবান হয়েছে, আলটিমেটলি এতে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো লাভবান হয়েছে। মুক্ত গণমাধ্যম দেশের উন্নতি ও আদর্শ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে বলে মনে করেন সাংবাদিক নেতারা। মাধ্যমকে রুদ্ধ রেখে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি সরকারের আমলে কোনো লুটপাটকারীর বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, লুটপাট করতে নয় বরং রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় যৌথ সভা। এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকেরা। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার রেওয়াজ। সভায় উঠে আসে বাজেট প্রসঙ্গ। এতে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য নয়, লুটপাট আমরা বন্ধ করেছি। বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে দলের প্রস্তুতিরও জানান দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পায়। বিএনপি আবার আন্দোলন চায়, জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এবার সময়ের স্বল্পতায় বিদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না, তবে থাকবে দূতাবাসগুলোর প্রতিনিধিত্ব। আমরা চিঠি দেব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট সরকার মাফিয়াদের ভাগাভাগির সুনির্দিষ্ট ইজারাপত্র বেনজির আজিজদের মতো দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই ঢালাও বাজেট, এমন দাবি করে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার দুপুরে গুলশান কার্যালয়ে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার দুদিন পর নিজেদের অবস্থান তুলে ধরতেই বিএনপির এ সংবাদ সম্মেলন। বিএনপির দাবি, প্রস্তাবিত বাজেট সরকার ও মাফিয়াদের ভাগাভাগির একটি সুনির্দিষ্ট ইজারাপত্র। কালো টাকা সাদা করার সুযোগ জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার জুড়ি নিয়ে করা, এবং এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। এই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে, একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। আগামী বছরগুলোতে যে কী খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতি আর সন্ত্রাস ক্ষমতাসীনদের মূল কাজ। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে। এই লড়াইটা শুধু ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই। ক্ষমতার জন্য নয়, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে বলেও জানান মির্জা ফখরুল। যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই
একা কখনো সম্ভব না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলার মধ্যে ১৭টিতেই চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতারা। ভোলার লালমোহনে এক বিএনপি নেতা জয় পেয়েছেন। এছাড়া বরিশালের আগৈলঝাড়ায় জিতেছেন আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতা। ফল ঘোষণার পর আনন্দ মিছিল বের করে বিজয়ী প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এ সময় নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন তারা। রোববার ভোট হয়েছে ১৯টি উপজেলায়, এর মধ্যে ইভিএমে ভোট হয় একটিতে। এসব উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। জনগণের রায়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছি। এটি জনগণ আমাকে বিশ্বাস করেছে। আমি সেই বিশ্বাসটি রাখবার চেষ্টা করব এবং জনগণের সম্মান এবং সম্পদ দুটাকেই রক্ষা করবার জন্য চেষ্টা করব। জনগণ আমাকে তাদের যে স্বাধীনতা এবং তাদের যে নিজস্ব নেতা নির্বাচনে আমাকে ভোট দিয়ে, তালাপতিকে ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলেই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, ভোটের হার ৬০ থেকে ৭০% হলেও আরও বেশি সন্তুষ্ট হতো কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯টি উপজেলায় ভোট শেষে রোববার এসব কথা বলেন সিইসি। ৮ মে শুরু হয়ে ৪ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয় ৫ জুন। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯ উপজেলায় ভোট গ্রহণ হয় রোববার। মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৬৯টি নির্বাচন শেষ করেছে কমিশন। এবার সব ধাপ মিলিয়ে ভোটের গড় হার ৪০%-এর নিচে। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ৪৪৫টি উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল ৪০.৪৯%। রোববার ১৯ উপজেলার ভোট শেষে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণ না থাকায় এবার ভোটার উপস্থিতি কম। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। সিইসি বলেন, ভোটারদের কেন্দ্রে নেওয়ার দায়িত্ব প্রার্থীদের। ইসির দায়িত্ব অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজন করা। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। সেই দিক থেকে এটা একদিক থেকে ইতিবাচক। এই সব কারণে আমরা সন্তুষ্ট বোধ করছি। তবে যদি ভোটারের সংখ্যা ৬০% হতো, ৭০%, নিশ্চয়ই আপনাদের মধ্যে আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এবং নির্বাচন কর্মকর্তাদের জন্য সহজ হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিমের মরদেহের খোঁজে সিয়ামকে সাথে নিয়ে তল্লাশি চালিয়েছে কলকাতার সিআইডি। পশ্চিমবঙ্গের সাতুলিয়ায় বাগজোলা খাল থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। এদিকে আজিমকে অপহরণ মামলায় গ্রেপ্তার ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ঝিনাইদহের আদর্শপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে। পরে তাকে ঢাকায় নিয়ে আসে ডিবির একটি দল। বাবুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা, যে সংসদ সদস্য আনার হত্যা মামলা। এই মামলায় আজকে একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ড ১০ দিন পুলিশ রিমান্ড আদালতে পাঠানো হয়েছে ডিবি। সেই আসামির আজকে ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে পশ্চিমবঙ্গের ভাঙড়ের সাতুলিয়ায় বাগজোলা খালে তল্লাশি চালিয়েছে সিআইডি। বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে, তবে তা এমপি আজিমের কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিয়ামের দাবি এগুলো সংসদ সদস্য আজিমেরই হাড়। সিআইডি জানায়, পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে এসব হাড়। এর আগে গ্রেপ্তার হওয়া জিহাদ যে স্থানের কথা বলেছিল, সিয়াম তার থেকে ভিন্ন জায়গার কথা বলেছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৯ ঘন্টা পর নেত্রকোনার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় ২টি বোমা নিষ্ক্রিয় করা হয়।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জানান, অভিযান চালানো দুটি আস্তানার একটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। অভিযানে পিস্তল, গুলি ও ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার দুপুরে সদরের কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে মাছের খামারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন রোববার তাদের সাথে যোগ দেয় ঢাকার সোয়াত, এন্টি টেরোরিজম ও বোম ডিসপোজাল ইউনিট। প্রায় 29 ঘণ্টা পর অভিযান সমাপ্ত ঘোষণা করে পুলিশ। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জানান, প্রায় 3 একর জায়গায় উঁচু প্রাচীর ঘেরা বাড়িটিতে কিছুদিন ধরে থাকছিল জঙ্গিরা। মাছের খামারের ভেতরে দোতলা বাড়িটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। যে সমস্ত আলামত আমরা পেয়েছি, এখানে যে সমস্ত জিনিসপত্র আমরা উদ্ধার করেছি, আমাদের কাছে মনে হয়েছে তারা এই বিষয়ে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। অভিযানে পিস্তল, গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি, জিহাদি বই সহ 80 ধরনের জিনিসপত্র জব্দ করা হয়েছে। এছাড়া দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরক সদৃশ্য এবং আইএডি সহ প্রচুর পরিমাণে আপনার প্রশিক্ষণের যন্ত্রপাতি সহ ব্যাপকভাবে মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো বিস্ফোরক আছে এবং এখান থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। এক্সপার্ট টিম এনে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেইভাবে আমরা কার্যক্রম গ্রহণ করি। এছাড়া শহরের বনুয়াপাড়ার একটি বহুতল ভবন জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার রাত থেকে ঘিরে রাখে পুলিশ। অবশ্য ভবনটির 3য় তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও তেমন কিছু পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে গেল 13 দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 12,000 রোগী। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 8 থেকে 900। আক্রান্তের সংখ্যা দিন দিন এত বাড়ছে যে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ভর্তি রোগীদের 22 থেকে 23% কলেরা নিয়ে হাসপাতালে আসছেন। মিরপুর 10 নম্বরের বাসিন্দা মুস্তাফিজুর রহমান ডায়রিয়ায় আক্রান্ত শিশু সন্তানকে নিয়ে এসেছেন রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে। সন্তান দ্রুত সুস্থ না হয় দুশ্চিন্তায় তিনি। পাতলা পায়খানা আর বমির উপর আজকে গতকালকে হঠাৎ করে দেখলাম যে অবস্থা খারাপ, তো তাড়াতাড়ি করে নিয়ে আসছি। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। 28 মে থেকে কলেরা হাসপাতালে বাড়তে শুরু করেছে রোগী। অন্যান্য সময় গড়ে 500 রোগী থাকলেও এখন 8 থেকে 900 রোগী ভর্তি। চলতি মাসের কোনো কোনো দিন রোগীর সংখ্যা 1200 পার হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে মিরপুর, বাড্ডা, জুরাইন ও শনিরআখড়ার রোগী বেশি। এছাড়া কেরানীগঞ্জ ও গাজীপুর থেকেও রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। 4-5 বার বাইরে যাওয়ার পরে তখন যদি পুরো অসুস্থ আত্মা ছাড়িয়ে দিছে, এখন যে বাথরুমে যাওয়ার মতো তার কোনো শক্তি নেই, না যাওয়াতে তখন এই সিমসি বাড়া করে নাচলাম। কালকে বলে পটা না বলে খেয়েছিল, বাজি খেয়েছিল। এই পড়তে কালকেতে বলে মানে এমন বাইরে যাওয়া করতেছে। পরে সকালে ফোন দেওয়া না, পরে যে সকালে নিয়ে এলাম মহাখালী। চিকিৎসকেরা বলছেন ভর্তি রোগীদের মধ্যে 18 বছরের উপরে রোগী বেশি। তাদের তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করায় ডায়রিয়া বেড়েছে বলে ধারণা তাদের। এটা একটা অ্যালার্মিং বিষয় যে আমরা ডায়রিয়ায় আক্রান্ত যে রোগীগুলো পাচ্ছি তাদের মধ্যে কিন্তু আমরা মারাত্মক পানিশূন্যতা দেখছি, যেটাকে সিভিয়ার ডিহাইড্রেশন বলে। এবং সিভিয়ার ডিহাইড্রেশন একটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন, যে অবস্থায় সাথে সাথে যদি আমি পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন না দিই তাহলে রোগীটা কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারে, একটা খারাপ একটা আউটকাম হতে পারে। ডায়রিয়া থেকে দূরে থাকতে বিশুদ্ধ পানি ব্যবহার খুবই জরুরি। এছাড়া ঘরের বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকতে পরামর্শ চিকিৎসকদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ফিরতি যাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। বরাবরের মতো এবারও ঈদের পর বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও অনলাইনে সব টিকিট দেওয়া হবে। ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বেলা 2টায় বিক্রি করা হবে। আরও বলা হয়, আন্তনগর ট্রেনের 20 জুনের টিকিট বিক্রি 10 জুন, 21 জুনের টিকিট 11 জুন, 22 জুনের টিকিট 12 জুন, 23 জুনের টিকিট 13 জুন এবং 24 জুনের টিকিট বিক্রি হবে 14 জুন। ঈদুল আজহা সামনে রেখে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ওরিয়ন নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জুতা, স্যান্ডেল ও চামড়ার বিভিন্ন পণ্য।
এদিকে ফ্যাশন হাউস রাবেয়া আমির ডিজাইনার স্টুডিওতে পাওয়া যাচ্ছে হাতে তৈরি মসলিন শাড়ি ও 3 পিস। এছাড়া আছে নানা ডিজাইনের হাত ব্যাগ ও গয়না। দুটি শোরুমেই বিকাশে মূল্য পরিশোধে বিশেষ ছাড় পেয়ে খুশি ক্রেতারা। ঈদ সামনে রেখে রাজধানীর বনানীর ই ব্লকের 10 নম্বর সড়কের ফ্যাশন হাউস রাবেয়া আমির ডিজাইনার স্টুডিওটি সাজানো হয়েছে বিশেষভাবে। আছে বাহারি পোশাকের সমাহার। তাদের পণ্য সম্ভারের মধ্যে রয়েছে ছোটদের বিভিন্ন পোশাক সহ পাঞ্জাবি, কামিজ, কাপ্তান, কোটি, আভায়া, মসলিন শাড়ি। এছাড়া ইম্পোর্ট কোয়ালিটির হাত ব্যাগ, পার্স এবং নান্দনিক ডিজাইনের সব গয়না। কাপড় ও ডিজাইনের পাশাপাশি এখানকার বিশেষত্ব হলো সব পণ্যই হ্যান্ডিক্রাফট। কেন আমি একই জায়গায় বারে বারে ফিরে আসি? কারণ সে তার ডিজাইন চেঞ্জ করে, যখন যেটা চলছে সেই অনুযায়ী, ট্রেন্ড অনুযায়ী সে কিন্তু ওভাবে কাপড় বানায়। উইমেন্স ওয়্যার নিয়ে কাজ করি। এখানে আপনারা পাঞ্জাবি সেগমেন্ট আছে, যেটা হচ্ছে দেশীয় পাঞ্জাবি, এবং কমপ্লিটলি হচ্ছে এখানে হ্যান্ডমেড। এদিকে চামড়ার জুতা, ব্যাগ ও বেল্টের ট্রেন্ডিং কালেকশন এনেছে ফ্যাশন ব্র্যান্ড ওরিয়ন। গুলশান 2-এর এই আউটলেটটি সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ক্রেতারা পছন্দের সব পণ্য হাতে নিয়ে দেখতে ব্যস্ত। এখান থেকে স্যান্ডেল নেওয়া হলো, এখন একটা পাঞ্জাবি, পায়জামা, সব কিছু কেনাকাটা শেষ, এখন জুতাটা কেনা বাকি আছে। অন্যদিকে বিকাশ সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা অফারে খুশি সব ক্রেতাই। বিকাশের ক্যাশব্যাক অফারে ভালো সাড়া মিলছে বলে জানালেন বিক্রেতারা। কাস্টমারকে আগ্রহী করে তোলে, কেননা আমি তো আরেকজনকে বলবো যে ওইখানে গিয়ে পারচেজ করেছি এবং এখান থেকে ক্যাশব্যাক পেয়েছি। ক্রেতা চাচ্ছে যে বিকাশটাই পেমেন্ট করতে, ডিসকাউন্টের জন্য তারাও অবশ্যই আনন্দিত। তবে বিক্রেতারা বলছেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি বাজার। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে খুলনা নগরীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে ক্রেতাদের সামলাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এ সময় কেনাকাটায় ডিসকাউন্টের কারণে অনলাইন পেমেন্টের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে ক্রেতাদের আগমনে মুখরিত খুলনা নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মল। বিপণী বিতানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। এক দোকান থেকে অন্য দোকানে ভিন্ন ডিজাইনের খুঁজে ঘুরছেন ক্রেতারা। নিজেদের পছন্দসই পোশাক কিনতে ব্যস্ত তারা। নতুন কালেকশনগুলো বেশ ভালো, আর হচ্ছে আপনার প্রাইসটা খুব বেশি না, রিজনেবল ভিতরে আছে। আজকে ফার্স্ট টাইম আসছি, দেখি ঘুরি, তারপরে একটা আইডিয়া করতে পারবো। ঈদের কেনাকাটায় ডিসকাউন্টের কারণে অনলাইনে, বিশেষ করে বিকাশে পেমেন্টের প্রতি আগ্রহ বেড়েছে জানালেন ক্রেতা বিক্রেতারা। এই বিকাশ পেমেন্টের মাধ্যমে আমরা এখানে ডিসকাউন্ট পেয়েছি 10%, যার কারণে এটা খুবই বলা যায় সময় সাপেক্ষ এবং আমাদের জন্য খুবই ভালো। বর্তমানে বিকাশের ক্যাম্পেইন চলতেছে, যার কারণে ওই ট্রানজ্যাকশনটা আমাদের অনেক বেশি হইতেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব বয়সীদের জন্য পোশাক কিনেছেন বিক্রেতারা। সময় যত ঘনিয়ে আসছে, ঈদের মার্কেট তত জমজমাট হয়ে উঠছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে। এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু পালন করেন কয়েক হাজার খামারি। তবে বাড়তি উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। দেশের খামারিদের রক্ষায় সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের। কোরবানির জন্য সাতক্ষীরায় চাহিদার তুলনায় প্রায় ৩৫,০০০ গরু বেশি রয়েছে। জেলায় ৮০,০০০ চাহিদার বিপরীতে খামারে প্রস্তুত ১,১৫,০০০ গরু। তবে গোখাদ্যের বাড়তি দামে খরচও গুনতে হয়েছে অতিরিক্ত। আগে ছিল ভুষে ১৫০০ টাকা, এখন ১৭০০-১৮০০ টাকা কিনতে হচ্ছে। বিচুলি কিনতাম আপনার ২-৪,০০০, এখন হচ্ছে ৬,০০০ টাকাও কিনেছি। এখন গরুর দাম অনেক বেশি। দালাল আছে, গাড়ি খরচ আছে, এই জন্য আমরা খামারে খামারে ঘুরতেছি। যদি 10টা গরু থাকে 20 জন খরিদ্দার আছে। মালের দামপাতি অনেক বেশি, এই জন্য গরুর দাম অনেক অনেক বেশি। কোরবানির সামনে রেখে হবিগঞ্জে ৮০০-র বেশি খামারে প্রস্তুত করা হয় নানা জাতের গরু। ৫০০ থেকে ১,০০০ কেজি ওজনের এসব গরু দেশীয় পদ্ধতিতে লালন পালনের কথা জানান খামারিরা। এই বছর যে দানাদার খাওয়া খাদ্যের যে মূল্য, এতে আমাদের গরু পালা অসম্ভব হয়ে দাঁড়াইছে। আশা করি না যে লাভবান হইব। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রায় ২৫০০ খামারে পশু পরিচর্যার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান চিকিৎসকরা। বাড়তি খরচের কারণে লাভ নিয়ে কিছুটা শঙ্কায় খামারিরা। গরুর লালন পালন করে আমরা আসলে আপনার খড় খাওয়াচ্ছি, তারপরে কাঁচা ঘাস আছে সেটি খাওয়াচ্ছি, তারপর আপনার খোল বুসি, তারপরে ভাত খাওয়াচ্ছি। গত বছরের তুলনায় ডবল দাম, যার কারণে গরুর দাম অনেক পড়ে যাইতেছে।
চাঁদপুরে কোরবানির পশুর চাহিদা ৭৮,০০০-এর বেশি। এবার সেখানে চাহিদার তুলনায় পশুর সংখ্যা ১৭,০০০ কম। চাহিদা মেটাতে নির্ভর করতে হবে পাশের জেলার উপর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশু নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, চাঁদপুরে চাহিদার তুলনায় পশু কম, তো দামে এর কোনো প্রভাব পড়েছে কিনা? মনিরুজ্জামান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে চাঁদপুরে চাহিদার তুলনায় পশু কম, আমরা যেটা প্রতিবেদনও দেখছিলাম, তো দামে কি কোনো প্রভাব পড়েছে কিনা এই কারণে? একটি বীর এগ্রো খামারে এই খামারে রয়েছেন প্রায় অর্ধশত গরু। কোরবানির জন্য এই গরুগুলো লালন পালন করা হয়েছে। তবে চাঁদপুর জেলায় ৭৬,০০০ গরুর সংকট রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এর মধ্যে চাঁদপুরের কিন্তু চাহিদা আর ৬১,০০০ গরু লালন পালন করেছে প্রায় ৩,৫০০ খামারি। এছাড়া চাঁদপুর যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, চাঁদপুরে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭৮,০০০ গবাদি পশু। তার মধ্যে কিন্তু ১৭,০০০ গবাদি পশুর সংকট রয়েছে। আর এই সংকট পূরণে কিন্তু জেলা প্রাণী সম্পদ যেভাবে বলছেন যে উত্তরবঙ্গ থেকে আনা হবে, কিন্তু খামারিরা বলছেন যে অবৈধ পক্ষে ভারত থেকে এই অঞ্চলে গরু প্রবেশ করার আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে বিভিন্ন বাজারে কিন্তু সেই ইন্ডিয়ান গরুর দেখা মিলছে বলেও তারা জানাচ্ছেন। এই চাঁদপুরে কিন্তু চাঁদপুর সবরমালীতে সবচেয়ে বড় গরুর হাট বসবে আগামীকাল। এছাড়া চাঁদপুরের যে বাকিলা বাজারে গরুর হাট বসে নিয়মিতভাবে, এবং ঈদের দিন পর্যন্ত টানা গরুর হাট থাকবে বাগাদি বাজারে। চাঁদপুরের যে গবাদি পশু লালন পালন করে কিন্তু খামারিরা তাদের যে খাবারের যে দ্রব্যমূল্য দাম রয়েছে সেই চাহিদা মিটিয়ে কিন্তু তারা এবার গরুর দাম নির্ধারণ করছে। এবার ক্রেতাদেরও তেমন কিছু অভিযোগ তেমন নেই গরুর দাম নিয়ে, এবং বিক্রেতারাও আশা করছেন এবার সন্তোষজনক দাম তারা পাবেন। তবে ইতিমধ্যে কিন্তু খামারিরা তাদের বিভিন্ন হাটে প্রায় চাঁদপুরে ১৫১টা হাট বাজার ইজারা দেওয়া হয়েছে, সেগুলোতে কোরবানির এই গরুর সেখানে বিক্রি হবে শুরু হয়েছে। সেই বাজারগুলোতে কিন্তু খামারিরা তাদের পশু নিয়ে তারা বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা প্রত্যাশা করছেন তারা বিগত বছরের তুলনায় এবার ভালো চাহিদা তারা গরু বিক্রি করতে পারবেন। চাঁদপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কোরবানির পশুর দাম দর চাহিদা নিয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। এবার কোরবানি পশুর চামড়া বেচাকেনা নিয়ে দুশ্চিন্তায় আছেন যশোরের রাজারহাটের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা পাওনা টাকা এখনো পরিশোধ না করায় চামড়া সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না বলছেন তারা। একই সাথে শঙ্কা চোরাই পথে ভারতে পাচারের। গতবারের কোরবানির পশুর চামড়ার দাম এখনো পুরোপুরি পাননি যশোরের ব্যবসায়ীরা। তার উপর নতুন দাম নির্ধারণ করায় আর্থিক সংকটে এবার কাঙ্ক্ষিত চামড়া সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভুক্তভোগীদের দাবি, চামড়া ব্যবসা এখন পুরোটা জিম্মি একটি সিন্ডিকেটের হাতে। এতে মৌসুমি ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী ও আড়তদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার ঘরে ২-২৫০ পিস মাল আছে, মালটা আমরা বিক্রি করতে পারতেছি না। যে মালের দাম আছে ৩৫০ টাকা সওদা হইলো, সেই মালের দাম আজকে ৩০০ টাকা আছে, দিচ্ছে ২৫০-৩০০ টাকা, এরকম দোয়াশলা চামড়া কোনো। এর মধ্যে আমাদের টাকা পয়সাগুলো না দেয় তাহলে আমরা নিজেরাও চামড়া কিনতে পারবো না, পরিবার নিয়ে আমরা খুবই সমস্যার মধ্যেই থাকবো এবং খুবই অসহায় বোধ করতেছি আমাদের চামড়ার পেমেন্টের জন্য। সরকার তো সেইভাবে দেয় না, মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দিয়ে দেয় যে ৫টা কোম্পানি বা ৫টা আড়তদার কাঁচা চামড়া রপ্তানি করতে পারবে। তা সেই ক্ষেত্রে তো ৫ জনের কাছে জিম্মি হয়ে যাবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিতে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির উদ্যোগ নিতে হবে। এতে সরকারের রাজস্বও কয়েক গুণ বাড়বে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। আরও বেশি বেশি করে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আয় করতে হয়। আমি মনে করি যে এখানে কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করার একমাত্র উদ্যোগ নেওয়া, এবং সেই উদ্যোগ নিলেই এখানে যে লক্ষ লক্ষ মানুষ এতে আরও আগ্রহ বাড়বে এবং সাধারণ মানুষ এবং সাধারণ ব্যবসায়ীরা লাভবান হবে। ট্যানারি মালিকদের অসহযোগিতা, বকেয়া পরিশোধ না করা সহ নানা কারণে লোকসান গুনছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে যশোরে বেকার হয়েছেন অসংখ্য আড়তদার, শ্রমিক, কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তির ৬ মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। কাল রপ্তানি পণ্য নিয়ে এখান থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ছাড়বে। এর মাধ্যমে ল্যান্ডলর্ড পোর্ট ধারণার যুগে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম।
গত বছরের 6 ডিসেম্বর 22 বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও এখন তা পুরোপুরি প্রস্তুত। 11 জন জাহাজ মার্কস দাবাও এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড পোর্ট ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে পণ্য খালাসে গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন জাহাজ ভিড়বে এই টার্মিনালে। সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরো চালু হতে সময় লাগবে আরও 2 বছর। 3টে টার্মিনাল যেহেতু একসাথে কাজ করবে, এখানে আমরা 3টা অতিরিক্ত জাহাজ অ্যাকোমোডেট করতে পারব। আর জাহাজের যে ধরেন আমাদের 2-3 দিন ওয়েটিং টাইম থাকে নর্মালি, সেই ওয়েটিং টাইমটা কমে আসবে উল্লেখযোগ্যভাবে। আমাদের আমদানি রপ্তানিকারক বা পোর্ট ইউজার্স যারা আছে তারা একটা দ্রুত সার্ভিস পাবে। এতদিন 2টি কন্টেইনার টার্মিনাল পরিচালনা করেছে দেশি অপারেটর। এবার বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনাল নতুন প্রতিযোগিতা তৈরি করবে। এজন্য ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চান টার্মিনাল পরিচালনাকারী কর্তৃপক্ষ। আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। আমরা বেশি কন্টেইনার ওঠানামা নিশ্চিত করতে চাই। বছরে যেটি 4-5 লাখ একক হতে পারে। নতুন এই প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। তাদের আমরা অংশীদার হিসেবেই সেবা দিব। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের 3টি জেটিতে একসাথে 3টি জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় 5 লাখ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংবাদের সময় হলো আরেকটি বিরতি। ফিরে সারজা থাকছে। টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ। মোমেন্টাম ধরে রাখায় গুরুত্ব। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।